সবুজ পরিবেশ এবং সুবিস্তীর্ণ নদীর সৌন্দর্যের সাথে ঐতিহাসিক নিদর্শন, তাও আবার একদিনের ভ্রমণে। আজ আমাদের গন্তব্য হাওড়া জেলার দেউলটি। এই রূপনারায়ণ নদীর তীরে দোতলা বাড়িটি লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। সামনে চেয়ারটা বসতেন, টেবিলে খাতা রাখতেন। কাঠের তৈরি বারান্দা, খোড় আর মাটির দেওয়ালে ঘেরা শান্ত এক নীড়। আজ আমরা ঐতিহাসিক নিদর্শনকে অনুভব করার জন্য শহর থেকে বেরিয়ে পড়লাম গ্রামের উদ্দেশ্যে। কবি শরৎচন্দ্রের বাড়ি কিভাবে যাবেন, কখন খোলা থাকে, এই পুরনো দোতলা বাড়িতে কি কি রয়েছে, সব বিষয়ে খুঁটিয়ে তথ্য দেব। আমাদের এই পশ্চিমবঙ্গটি পাহাড়, নদী এবং ঐতিহাসিক জায়গা নিয়ে এক বৈচিত্র্যপূর্ণ পরিবেশ তৈরি করেছে। তো আজকে আমরা ঘুরতে এসেছি দেউলটি। এখন রূপনারায়ণ নদী যে আছে সেই জলস্রোত আছে, সেই সঙ্গে আছে বিখ্যাত ঐতিহাসিক শান্ত কবি এবং লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। এই ট্যুরে আমার সঙ্গে আছে আমার ভাই, এর নাম হচ্ছে বিধান। তো আমরা যখন স্টেশনে এসেছি, এসে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে এসে রাস্তার মধ্যে হাঁটছে মানে বাজার, তারপর চৌমাথা যাব, সেখান থেকে আমরা অটো ধরবো। এটা চৌমাথা মোড় আর এটা হচ্ছে স্টেশন রোড। ওইটা দিয়ে এসেছি, ওটা হচ্ছে স্টেশন যাওয়ার রোড আর উপরে আছে ব্রিজ। তবে আমরা এই ব্রিজটা পেরিয়ে ওই পাশে যাবো। অটোগুলো দেখতে পাচ্ছেন, সেই টোটোগুলোতে ধরে শরৎচন্দ্র কুঠির যাবো। ব্রিজের ওই পাশ থেকে মানে এই পাশে এসেছি আর পাশেই আছে টোটোগুলো আছে। তো টোটোগুলোতে একটু মানে ভাড়া বেশি নিচ্ছে, তাই আমরা একটু অপেক্ষা করছি যদি অন্যান্য টোটো বা অটো পাওয়া যায়। মানে আমাদের কাছে ভাড়া বলছে মানে 100 টাকা করে। তো এখান থেকে মানে শরৎচন্দ্র কুঠি যেতে খুব একটা ভাড়া লাগে না, ওই মাত্র 20 টাকার মতন লাগে। আমার পিছন দিকে যে উঁচু করে জায়গা দেখতে পাচ্ছেন, এই যেরকম একটা চারকোনা ওয়াল, আমাদের অটোটা এই জায়গায় আমাদের নামে দিয়েছে। আর আমরা এখন যাব এই রাস্তা দিয়ে। আপনাদের কিছুক্ষণ আগে বলছিলাম যে 100 টাকা ভাড়া, আসলে সেটা কিন্তু শরৎচন্দ্র কুঠির মানে একেবারে তার বাড়ি গেলে মানে ওই 100 টাকা ভাড়া নেবে। যদি আপনি বাড়ি না গিয়ে যদি এই মোড়ের মধ্যে নামেন তাহলে মানে প্রতিজনের ওই 15 টাকা করে ভাড়া নেবে। আমাদের টেনে নিয়ে যায় শান্ত স্নিগ্ধ পথগুলো। রাস্তাটি মিশে যায় ঘন সবুজ গাছের সারির মাঝে। শহরের ভিড় থেকে অনেক দূরে মন শান্ত হয় সবুজ মায়াপুরে। এটা হচ্ছে চার মাথা মোড়, আমরা এটা দিয়ে এসেছি। এটা থেকে সোজাই দেখতে পাবেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তি রয়েছে। আর পাশে যে রাস্তা গেছে এই রাস্তা দিয়ে আমরা হাঁটতে হাঁটতে যাব। শরৎচন্দ্র কুঠির মোড় থেকে এই শরৎচন্দ্র কুঠি আসতে মানে বেশিক্ষণ সময় লাগেনি, ওই আমাদের 5 মিনিটের মতন সময় লেগেছে। বর্তমানে এই দেউলটির শরৎচন্দ্র কুঠির একটি খুবই জনপ্রিয় স্থান হয়ে উঠেছে। ইতিহাস, ঐতিহ্য আর প্রকৃতি, এই মেলাবন্ধন সত্যিই আমাদের বাংলার বুকে লুকিয়ে থাকে এমন কিছু জায়গা যা আমাদের চমকে দেয়। আমি এখন যে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি, এই রাস্তাটা হচ্ছে শরৎচন্দ্র কুঠির যে আছে তার পাশেরই রাস্তা। আর এই রাস্তার পাশে রয়েছে শরৎচন্দ্রের কুঠির, অর্থাৎ তার বাড়ি। আর আমরা যদি এই রাস্তা দিয়ে যদি সোজাই আসি, অর্থাৎ যদি ডান দিকে যান, তাহলে দেখতে পাবেন একটা বিশাল বড় জায়গা আছে। এই জায়গার মধ্যে আপনারা যদি গাড়ি আনেন বা 4 চাকা আনেন তাহলে এখানে রাখতে পারবেন। তবে এখানে একটা বিশেষ সুবিধা যে মানে 4 চাকা বা 2 চাকার জন্য মানে অর্থাৎ পার্কিংয়ের জন্য কোনো টাকা নেওয়া হয় না, একেবারে পুরো ফ্রি। আর এইখান থেকে রূপনারায়ণ নদী একদম একেবারে খুবই কাছে, এখান থেকে রূপনারায়ণ নদী যেতে সময় লাগবে টোটাল 5 মিনিটের মতন। এই বাড়িটা মূলত সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে এবং বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত খোলা থাকে। তবে এটা কেবল গরমের সময় টাইম, তবে শীতকালের সময় টাইমটা একটু আগানো হয়। পুরনো ইটের পথ, শান্ত এই ছায়া, টালির চালের নিচে স্মৃতির মায়া। কাঠের তৈরি বারান্দা, ঝুলন্ত টব, সবকিছু নিয়ে তৈরি এক জীবন্ত ছবি। মনে হয় কেমন যেন কালজয়ী উপন্যাসের পাতা থেকে উঠে এসেছে। এই দোতলা বাড়ির মধ্যে প্রবেশ করার আগেই আমাদের নিচে জুতো রাখতে হবে। জুতো রেখে এখন আমরা ভিতরে প্রবেশ করব।
লেখার ঘর ছিল, সামনে চেয়ারটা বসতেন, টেবিলে খাতা রাখতেন, আর সোজা যে জানলাটা দেখছেন, জানলাটা খোলা থাকতো। বাইরে যে বাঁশ গাছ পাঁচিলটা দেখছেন, ওটা ছিল না। রূপনারায়ণ নদী খেতে বইতো। 2 নম্বর রাকে লক্ষ্য রাখুন, ওনার জুতো আছে, ইজি চেয়ারে কনে লাঠি, আর ইজি চেয়ারে ওনার নিচে যে মৃত্যু শয্যা ছবিটা দেখছেন, শরৎচন্দ্রের, যে তার পক্ষে স্ত্রী হিরণময়ী দেবী। শরৎচন্দ্রের মৃত্যুর পরও উনি এই বাড়িতে 23টা বছর কাটিয়েছিলেন। ওনার ছোট ভাই প্রকাশচন্দ্র চট্টোপাধ্যায়, পাশে ঘরটা যান, পাশে ঘরটা বলবে। বৈঠক খানা ঘরে ডান দিকে ঘড়ি চলছে, লক্ষ্য রাখুন 100 বছর আগেকার ঘড়ি, একদিন দম দিলে 7 দিন চলবে। আলমারিতে যে বইগুলো রয়েছে উনি পড়াশোনা করতেন। আর সোজা যে ছবিটা রয়েছে সাদা ফ্রেমের পাশে বাঁধানো ছবি, ওটা নাতি-নাত বইয়ের ছবি। সামনে সোফা, উনি বসতেন। ওটা বেলজিয়াম কাঁচের আয়না। ওইটা বৈঠকখানার ঘর, সব বিপ্লবীদের সাথে মিটিং হতো। এটা বৈঠকখানা, সব বিপ্লবীদের সাথে মিটিং হতো। এখানে মিটিং ঘর। এইটা চিকিৎসার ঘর, উনি বিনা পয়সায় গরিব দুঃখীদের হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। চরকা রয়েছে হাওড়া জেলা কংগ্রেস, উনি প্রেসিডেন্ট ছিলেন তখন। জাতীয় কংগ্রেসের সিম্বলটি এই চরকা। ওই যে ইজি চেয়ারটা রয়েছে, উনি বসে চিকিৎসা করতেন। গরিব দুঃখীদের বিনা পয়সা হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। ওটা চিকিৎসার ঘর। এই খাঁচাতে ময়ূর পুষতেন, এখন ময়ূর রাখা নিষেধ, তাই ময়ূর রাখা হয় না। এই খাঁচাতে ময়ূর পুষতেন। ঠাকুর রয়েছে, রাধাকৃষ্ণ ঠাকুর, শ্বেত পাথরের মূর্তি। চিত্তরঞ্জন দাস যখন দেশের উদ্দেশ্যে অ্যারেস্ট হয়ে গেছিল, ওনাকে দিয়ে গেছিলেন, সেই ঠাকুরটা আজ নিত্য পুজো হয়। চিত্তরঞ্জন দাসের বাড়ির ঠাকুর। আলমারিতে ওষুধ রয়েছে। রাধাকৃষ্ণ ঠাকুরের পাশে ওটা লক্ষ্মীর হাঁড়ি রয়েছে। আমার নাম টুবাইপতি। আমরা বংশ পরম্পরা ধরে এই বাড়ির দেখাশোনার দায়িত্ব রয়েছে। ওনার নাতি থাকেন কলকাতা কসবায়, নাতির নাম জয় চট্টোপাধ্যায়। উনি আমার বাবার উপর এই বাড়ি টোটাল দায়িত্ব দিয়ে রেখেছেন। আমার সাথে যোগাযোগ করতে হলে আমার যোগাযোগের নাম্বারটি হলো 8537998629। যারা রূপনারায়ণ নদীর ধারে পিকনিক ও হোমস্টের জন্য যোগাযোগ করতে পারেন। এটা ধানের গোলা, ধান থাকতো। আর টালির চালের ঘরটা হচ্ছে ঠাকুর ঘর। আর তখনকার দিনে বাথরুম বাড়ির বাইরে। এখানে রান্নাঘর ছিল, তাহলে 78 বনে রান্নাঘরটা পড়ে যাওয়ার পর রান্নাঘরটা তৈরি হয়নি। এই যে সিস্টেমটা করা রয়েছে, এটা হচ্ছে ভাতের ফ্যান গড়ানোর জন্য। এইটা বিপ্লবীদের পালিয়ে যাওয়ার রাস্তা, গোপন রাস্তা, ব্যাকডোর, সবুজ রঙের গেট। ওপরে বেডরুম আছে। এটা হচ্ছে জীবনের শেষ 12 বছর উনি বাড়িতে কাটিয়েছিলেন। ওনার জন্মস্থান হচ্ছে হুগলি দেবানন্দপুর, যেটা ব্যান্ডেল স্টেশন থেকে যেতে হয়। লেখাপড়া করেন মামার বাড়ি বিহার ভাগলপুরে। চাকরি সূত্রে উনি বার্মায় চলে যান, ওখানে উনি চাকরি করতেন। ওখানে উনি প্রথম বিয়ে করেন শান্তি দেবী, ওখানে একটা ছেলেও হয়। ছেলে স্ত্রী দুজনেই প্লেগ রোগেতে মারা যান। উনি ওখানে চাকরি ছেড়ে দিলেন, এসে হলেন হাওড়া বাজে শিবপুর। বিগেপালি স্কুল, অলকা সিনেমার পেছন গলিতে ভাড়া থাকতেন। তাহলে এই সামতাবেড়ের বসত বাড়িতে উনি এলেন কেন? এর পাশের গ্রাম হচ্ছে গোবিন্দপুর। ওনার বড়দি শ্বশুর বাড়ি ছিল অনিলা দেবী, যে ছদ্মনামে উনি লিখতেন। দিদির বাড়ি আস্তে আস্তে জায়গাটা কিনে ভালো লেগে বাড়িটা তৈরি করেন। এটা জীবনের শেষ বার্ধক্য বছরটা উনি কাটিয়েছিলেন বলে বলা হয়। এটা সামতাবেড়ের বার্ধক্যের বারাণসী। এখানে উনি লিখেছিলেন অভাগীর স্বর্গ, বামুনের মেয়ে, পল্লী সমাজ, শ্রীকান্তের, 4র্থ পর্ব, কমললতা। শেষ লেখা হচ্ছে বিপ্রদাস। থ্যাংক ইউ দাদা। ধন্যবাদ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে এক বিশেষ আকর্ষিত বিষয় হলো যে এখানে মানে গোপন রাস্তা। যখন বিপ্লবীরা মানে বেশিরভাগই মিটিং করতো এই বাড়িতে, তো আর এই বাড়িতে যখন মিটিং হতো আর যাত্রাপথ হিসেবে নদীকে ব্যবহার করা হতো। যখন এখানে রাত্রে মিটিং হতো বা কোনো কিছু আলোচনা সভা হতো, তখন মানে ব্রিটিশরা মানে যখন আক্রমণ করতো, আক্রমণ যখন করার সময় তারা এই রাস্তাকে মানে এক্সিট গেট হিসেবে মানে ব্যবহার করতো। মানে এটাই হচ্ছে সেই গোপন পথ বা গোপন রাস্তা। কত কোলাহল, কত ব্যস্ততা। দিন শেষে এই প্রকৃতির কাছে এসে সব কেমন যেন মলিন হয়ে যায়। শুধু থেকে যায় এক অদ্ভুত
নীরবতা, যা ভিতরের হারিয়ে যাওয়া মানুষটাকে নতুন করে জানতে খোঁজ করে। আসলে জীবন অন্তহীন নদী, আমরা সবাই শুধু তার এক যাযাবর পথিক। পুরনো ইটের পথ, শান্ত এই ছায়া, টালির চালের নিচে স্মৃতির মায়া, সবুজ পাতার গান কানে ভেসে আসে, বাঁশির করুণ সুর এই শান্ত অবকাশে। হ্যাঁ বলবো যে এই ঘরের মানে এটা হচ্ছে দোতলার অংশ। আর এখান থেকে কিন্তু রূপনারায়ণ নদী আছে। এই রূপনারায়ণ নদীর মানে সৌন্দর্য অনুভব করা যেত। আমার মনে হয় সেই সময়, অর্থাৎ মানে যখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছিল বা তিনি যখন ছোটবেলা ছিলেন এখান, তখন কিন্তু নদীটা মনে হয় আরো অনেকটা সামনে এগিয়ে ছিল। তবে এখন নদীর গতিপথ যেহেতু পরিবর্তন হয়েছে, তাই মনে হচ্ছে এখন নদীটা অনেক দূরে। বাড়ির একেবারে বাঁদিকে রয়েছে কবরস্থান। তিনি যখন মারা যান, তো মারা যাওয়ার পরে তাকে দাহিত করা হয় এবং দাহিতের যে অংশ, মানে সেই অংশটা মানে এখানে মানে মাটির মধ্যে রেখে একটা কবরস্থান করা হয়েছে এবং সেই কবরস্থানকে একটি সংরক্ষিত স্থান হিসেবে চারপাশে মানে বেড়া দেওয়া হয়েছে। এটাই হচ্ছে কবরস্থান।